জিআইতে কিন্তু বাস 30-এ 30 নাম্বারই তুলতে হবে। আর আমি তোমাদের এই ক্লাসে টিসিএস প্যাটার্নের অল টাইপ, মোটমাট এখানে 53টা টাইপ আছে। তুমি টিসিএসের যে কোনো এক্সাম দাও, এর বাইরে যদি একটা প্রশ্ন আসে তখন তুমি আমাকে জানিও, সে গ্রুপ ডি হোক, টেকনিশিয়ান, অথবা তুমি হচ্ছে এনটিপিসি দিতে যাও। তবে এনটিপিসির মানে সিবিটি টুর ক্ষেত্রে আরও 2-4টে টাইপ আছে, সেগুলো করতে হয়, সে বলে দেবো, অসুবিধা নেই। আর এই গ্রুপ ডির জন্য যা বলছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না, আসলে তখন তুমি আমাকে সেটা বলো, ঠিক আছে? আমি যেখানে যে মানে এখানে যে টাইপগুলো বলছি একটু বুঝে এগুলো করে যাও। দেখো 1 নম্বর টাইপ এটা দেখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। চলো 2 নম্বরের প্রশ্নটা একই টাইপ, দ্বিতীয় প্রশ্নটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে একটি জুনিয়র কলেজ নিম্নলিখিত মানদণ্ডের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ভর্তি করে। মানে একটা জুনিয়র কলেজ সে এই 1 নাম্বার 2 নাম্বার 3টে শর্ত রেখেছে। এই 3টে শর্ত যে শিক্ষার্থী পূর্ণ করতে পারবে তাকেই ভর্তি নিয়ে নেবে। তা 1 নম্বর শর্ত বলছে যে শিক্ষার্থীরা পদার্থবিদ্যায় 75% পেতে হবে, গণিতে 85% আর রসায়নে 70%-এর বেশি নাম্বার পেতে হবে। দ্বিতীয় শর্ত কি? ওই জুনিয়র কলেজ বলছে যে শিক্ষার্থী ভর্তি হবে তাকে ইংরাজিতে কমপক্ষে 60% নাম্বার পেতেই হবে। আর একটা শর্ত রেখেছে যে যে শিক্ষার্থীরা খেলাধুলায় ভালো, বা বাদ্যযন্ত্র বাজায়, বা নাচের শৈল জানে, মানে এই 3টের মধ্যে যে কোনো একটাই তাকে জানতে হবেই। হয় খেলাধুলায় জানতে হবে, না হলে কোনো বাদ্যযন্ত্র বাজানোর অভিজ্ঞতা থাকতে হবে, না হলে নাচ জানতে হবে। এবার চলো দেখো কোন শিক্ষার্থী ভর্তি হয়, মানে ভর্তি হতে পারে। 1 নম্বরে রয়েছে শক্তি। দাদা শক্তি পদার্থবিদ্যায় 80 পেয়েছে, দরকার ছিল 75, পড়বা আর ওপরের দিক তাকাবা, তাই না? পেয়েছে 80, দরকার ছিল 75, ঠিক আছে। রসায়নে 65, রসায়নের দরকার ছিল 70-এর বেশি, কখনোই তাহলে এ ভর্তি হতে পারবে না, একে ছেড়ে দাও। বিষয়টা বুঝতে পারলে? কোথায় গিয়ে আমরা বুঝতে পারলাম যে এ ভর্তি হতে পারবে না। কারণ কি? কারণ রসায়নে বলে দিয়েছে, ওই কলেজ বলছে রসায়নের 70%-এর ওপরে নাম্বার পেতে হবে যদি আমাদের কলেজে ভর্তি হতে হয়। কিন্তু শক্তি পেয়েছে 65, হবে না, শক্তির বাদ দাও। মেঘা, মেঘা পদার্থবিদ্যায় 80%, এটা 80%, ঠিক আছে, 80% পেয়েছে, ঠিক আছে, দরকার ছিল 75। গণিতে 87, 85 দরকার ছিল, মানছে। ইংরাজিতে 70%, দরকার ছিল 60%-এর বেশি, মানে কমপক্ষে 60% পেতে হবে, পেয়ে গেছে 70, অসুবিধা নেই, এটাও ঠিকঠাক। রসায়নে 75%, দরকার ছিল 70-এর বেশি, এটাও মানছে। বলছে এবং তিনি একজন গায়ক, তিনি একজন গায়ক। দেখো বলে দিয়েছে যে শিক্ষার্থীকে খেলাধুলা, না হলে কোনো বাদ্যযন্ত্র বাজানো, না হলে নাচ জানতে হবে, কিন্তু গায়ক ফায়ক চলবে না। অপশান বিও কাটা, অর্থাৎ মেঘাও কিন্তু ভর্তি হতে পারলো না। চলো শিলার ক্ষেত্রে দেখো, শিলা পদার্থবিদ্যায় 78%, দরকার ছিল 75, ঠিক আছে। রসায়নে 71, 70-এর বেশি, ঠিক আছে। গণিতে 87, 85 দরকার ছিল, ঠিক আছে। ইংরাজিতে 75, 60-এর বেশি দরকার ছিল, ঠিক আছে। এবং মণিপুরি লোকনৃত্য জানে, তার মানে বুঝেই গেছো যে নাচ ফাচ একটা জানলেই হবে, তাই না? এই 3টের মধ্যে একটা জানলেই হবে, অর্থাৎ সে নাচ জানে, মানে শিলা ওই কলেজে ভর্তি হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। অপশান সি এখানে সঠিক হতো। বুঝতে পারলে তাহলে এই টাইপের প্রশ্ন। দেখো উদাহরণ হিসাবে আমি 2-3টারও করি, মানে দিয়ে দিয়েছি প্রশ্ন, নিজেরা প্র্যাকটিস করবা। এই টাইপের প্রশ্ন কিন্তু দুটো পাবা, যেখানে এরকম জোড়া তো একদম ইজি, তো তুমি তো জানোই যে ই এ ডব্লু, তাই না? এটা যে সিরিজে মেনে চলছে, ধরো ই হচ্ছে 5, এ হচ্ছে তোমার হচ্ছে 1, আর ডব্লু হচ্ছে 23, তাই না? তাহলে এইভাবে যে সিরিজটা মেনে চলছে হ্যাঁ, তাহলে সেই সিরিজ অনুযায়ী তোমাকে দেখতে হবে যে কোনটা সেরকম মিলছে না, মানে গ্যাপ ফ্যাপ দিয়ে বুঝতে পারো। যেমন 5 আর 1-এর মধ্যে -4-এর গ্যাপ, তাই না? এইভাবে কিন্তু তোমাকে দেখে নিতে হবে। যেমন 1-এর থেকে তুমি হচ্ছে কতর গ্যাপ কী সেটা দেখো, এই দিক থেকে হবে অ্যাকচুয়ালি 23-এর থেকে, 23 পরে আসো 24, 25, 26, তারপরে 1, মানে +4-এর গ্যাপ। কোন দিক থেকে বস? এই দিক থেকে ধরছি, হ্যাঁ? তারপরে এখান থেকে +4-এর গ্যাপ, এইভাবে +4-এর গ্যাপ, +4-এর গ্যাপ যেটা মিলবে সব তো তুমি জানোই, সেটা সঠিক হতে হবে। তাহলে কিন্তু এই টাইপটা দেখে যাবা। চলো তারপরে এই যে দিক নির্ণয় এখান থেকে কিন্তু আসবে, প্র্যাকটিস করবা। এখানে যে লেভেলের প্রশ্ন দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করে গেলে না, এর বাইরে আর চিন্তা করতে হবে না, ঠিক আছে? বারবার করে বলছি। দেখো যার মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, এটা কিন্তু এনটিপিসিতে এই টাইপের প্রশ্ন তুলে দিয়েছে প্রত্যেকটা শিফটে, দেখবা যে এ শহর বি শহরের উত্তর পশ্চিমে, ডি শহর সি শহরের উত্তরে, কি করে করবা? অনেকে বুঝতে পারো না, চলো এটা বুঝিয়ে দিই। দেখো ভালো করে পড়বা আর বসাবা। বলছে এ শহর বি শহরের উত্তর পশ্চিমে। দাদা বি কার উত্তর পশ্চিমে? আগে তাই বলো, বি এর উত্তর পশ্চিমে। যার কথা বলবে তাকে লিখে নিয়ে তাকে করে দেবা মূল বিন্দু, বোঝা গেল? এবার সেই মূল বিন্দু থেকে এ শহর কোথায়? ওই বি থেকে এ হচ্ছে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম মানে এই বরাবর।
তাই না? এই বরাবর তাহলে ধরলা এখানে এ আছে, কোনো সমস্যা নেই। বলছে ডি শহর সি শহরের উত্তরে, দেখো এর মধ্যে সবসময় চেষ্টা করবা তুমি যেটা ধরে বসিয়েছো তার সাথে আর কি সম্পর্ক আছে সেগুলো আগে বার করার চেষ্টা করবা, তারপরে যেগুলো সম্পর্ক নেই সেটা রেখে দাও, এটা পরে দেখব। বলছে বি শহর সি শহরের পূর্বে অবস্থিত, বি হচ্ছে সি এর পূর্বে, কার পূর্বে? দেখো সি এর পূর্বে যদি হতে হয় তাহলে সি কে এইসব জায়গায় থাকতে হবে, হয় এই জায়গাও থাকতে পারে, এই জায়গাও থাকতে পারে, এখানেও থাকতে পারে, তাই না? তুমি ধরলে যে দাদা এই সব জায়গায় আছে, কোনো সমস্যা নেই। তারপরে বলছে এম শহর বি শহরের উত্তরে, বি এর উত্তরে, তাহলে বি কে কেন্দ্রবিন্দু ধরে যদি বি এর উত্তর খোঁজো তাহলে এম এই সব জায়গায় আসতেই পারে, কোনো সমস্যা নেই। তারপরে বলছে দেখো যে ডি শহর এ শহরের দক্ষিণ, ডি শহর এ শহরের দক্ষিণ পূর্বে, এ কে এবার মূল বিন্দু ধরো, ধরে এর দক্ষিণ পূর্ব দেখো, এর দক্ষিণ পূর্ব যদি খোঁজার চেষ্টা করো এই বরাবর পড়ছে, আর যেখানে কে আছে, যেখানে ডি আছে, যেখানে ডি আছে তাহলে ধরো এই সব জায়গায় ডি আছে। আর এখানে বলছে দেখো আর একটা ডি সম্পর্কে আমরা জেনেছিলাম, এই দেখো আমি করে রেখেছি যে ডি শহর সি এর উত্তরে, তাহলে সি এর যদি উত্তরে থাকতে হয় তাহলে এই সব জায়গায় ডি কে থাকতে হতো, ঠিক করে লেখো, ঠিক করে লেখো। তাহলে দিকে যদি তুমি এখানেও রাখো তাহলেও কিন্তু এর দক্ষিণ পূর্ব পড়ছে আর সি এর উত্তরও পড়ছে, কোনো সমস্যা নেই। বলছে এম শহর এ শহরের পূর্বে অবস্থিত, এম শহর এ শহরের, ব্যাস এই যে এ এর পূর্ব দিকেই তো এম, তাহলে এই সব জায়গা একদম ঠিক জায়গাতেই আছে। এবার বলছে বি এর সাপেক্ষে, প্রশ্নটা দেখে নিব আমি কেটে দেওয়ার পরে দেখাচ্ছি, বি শহরের সাপেক্ষে ডি এর অবস্থান, বি এর সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে তার থেকে ধরবা, বি এর সাপেক্ষে ডি কোন দিকে আছে দাদা বলবা, এইটা হচ্ছে ওই বি এর সাপেক্ষে বি এর কোন দিক পড়ছে এটা বলবা, বি এর এটা হচ্ছে উত্তর, উত্তর উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে কিভাবে করবে এই ধরনের প্রশ্ন। চলো প্র্যাকটিস করে নিবা নিচেরটা। দেখো এই টাইপের প্রশ্ন তো আসবেই পরীক্ষায়, দুটো করে আসছে যে সাতজন কি সাততলা ভবন রয়েছে, ভবন মানে তো বোঝোই, মানে সাততলার কথা বলছে, তা এগুলো কি করে বলো, এগুলো হচ্ছে ওই পড়ে পড়ে করতে হয়। চলো এটা একটু করিয়েই দিই। সঙ্গে সঙ্গে কি করে করবা, কিছুই না, সময় লাগবে না, শুধু দেখে নিলা যে কয়জন আছে, 7জন আছে, আর দেখে নিলা যে সবাই একের থেকে এমন পরপর করে বসে বসে গেছে। হ্যাঁ, এবার শুরু হচ্ছে এই জায়গার থেকে, তোমার চোখ চলে যাবে এখানেই, মানে 5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন আসা, চোখে আসা মাত্রই 2-3 সেকেন্ডের মধ্যে চোখটা এখানে চলে যাবে যেখানে শুরু হচ্ছে, যে ডি এ বাস করা তলায় নিচে মাত্র 4 জন ব্যক্তি বাস করে। বোঝা গেল? দেখো এখানে করতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। সঙ্গে সঙ্গে বলবা যে ডি এ, এই যে দাদা ডি হলো, এর নিচে মাত্র 4 জন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন, লিখে নিলে কোনো সমস্যা নেই। তারপরে বলছে এটুকু পড়া হয়ে গেছে, বলছে সি এ বাস করা তলার নিচের তলায় মাত্র 2 জন ব্যক্তি আছে, তাহলে দেখো ডি এর নিচে 4 জন ছাড়া আর কেউ নেই, মানে এই দিকে আর কেউ বসবে না, তাই না? আর বলছে যে সি এর নিচে মাত্র 2 জন আছে, তাহলে সি কে তুমি এই সব জায়গায় রাখবা, তাই না? মানে এই তালাটায় রাখবা, 3 নাম্বার তালায়। তা বলছে বি সবচেয়ে নিচের তালায় বাস করেন, তাহলে বি কে ঝপ করে বসিয়ে দাও এই সব জায়গাটায়, একটু লেখাগুলো কষ্ট করে বুঝবা। বলছে ই বাস করেন বি এর ঠিক ওপরে, বি এর ঠিক, এই যখনই ঠিক কথাটা চলে আসবে, যখনই বলবে ঠিক ওপরে, ঠিক ওপরে মানে তার পরেই, যে বলছে যে ই বাস করে, এই তো বি এর ঠিক ওপরেই, বি এর ঠিক ওপরেই মানে এই বি আর ইর মাঝখানে কেউ বসতে পারে না। ঠিক একই রকমের যদি এরকম বলতো যে ই বাস করে বি এর ঠিক নিচে, ঠিক ঠিক কথাটা আসলে পরেই মানে এই এরকম হবে, কখনোই এদের এই মাঝখানে অন্য কেউ আসতে পারবেই না। বিষয়টা বোঝা গেল? তাহলে এখানে বলছে যে ই বাস করে বি এর ঠিক ওপরে, তার মানে এইসব জায়গায় এই জায়গাটা ই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। লাস্টে প্রশ্নটার দিকে একটু নজর রাখবা, মানে কি জানতে চাইছে, ধরো প্রশ্নে যদি জানতে চাই তো বি এর ওপরে কে বা প্রশ্ন আছে যে হচ্ছে দ্বিতীয় তলায় কে বাস করে, তাহলে কিন্তু তুমি আর কিছু না করেই কিন্তু অ্যান্সার করে দিতে পারতে, কিন্তু জানতে চাইছে 4 নাম্বার তলায় কে থাকে, তাহলে আমাদের আর একটা ধাপ বার করতে হবে। তা দেখো বলছে যে এফ যে তলায় বাস করেন তার ওপরে কোনো এক তলায় এ বাস করে, ঠিক আছে, বলছে এফ যেখানে বাস করে তার ওপরে কোনো এক জায়গায় এ আছে, কোন জায়গা আছে জানি না, ব্যাস। বলছে এ বাস করেন, যা আবার জি এ বসবাসকারী তলার নিচে কোনো একটা তলা, মানে ভালো করে বোঝো, লাইন বুঝতে হবে। বলছে এফ যে তলায় থাকে তার উপরে কোনো একটা জায়গায়, তার ওপরে কোনো একটা জায়গায় এ বাস করে, যে কিনা আবার জি এর তলায় বাস করে, তার মানে জি ওপরে হবে, এ মানে এরকম হবে, এই যে জি এ এফ হবে,
বুঝতে পারছো? তাহলে এখানে তুমি বুঝতে পারছো 7 জন আছে, 1 জন হয়ে গেল, 2 জন হয়ে গেল, 3 জন, 4 জন, 5 জন আর 2 জন। 2 জনকে তুমি নিচে কখনোই বাড়াতে পারবা না। 2 জনকে বাড়াতে গেলে তোমাকে ওপরে 2 জন বাড়াতে হবে। তাই না? নিচে কিন্তু বাড়াতে পারবা না, বলেই দিয়েছে, কারণ ডির নিচে কেবল 4 জন হয় আর বি সবার নিচে। তাহলে তোমাকে এবার রাখো, এবার এইভাবে যে ফাঁকা ফাঁকা জায়গায় বসিয়ে দাও, জি বসলো, এ বসলো, অর্থাৎ এফ বসে গেল। তাহলে 4 নাম্বার তলায় এফ হতে বাধ্য। বিষয়টা বুঝলে এই ধরনের প্রশ্ন কিছুই নেই, শুধু একটু সময় লাগে, 1 মিনিটের থেকে 1.5 মিনিট সময় লেগে যায়, লাগুক না। বাদ বাকি প্রশ্ন তো তুমি চোখে দেখে অ্যান্সার করবা, তাই না? তো এই সব জায়গায় যদি তোমার 1.5 মিনিট লাগে, প্রবলেমটা কোথায়? একই প্রশ্ন করবা নিজে, ঠিক আছে? এ দেখো লম্বা বেটে দিয়ে প্রশ্ন আসে কিন্তু, এগুলো করবা। এই যে লম্বা বেটে, আমি কিন্তু তোমাদের দেখো, আমি এখন আর এই ক্লাসটা লম্বা করছি না, কারণ এগুলো আমি সব করিয়ে এসেছি। তোমাদের হচ্ছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আমি ভালো মতো সব বুঝিয়ে এসেছি, সেখান থেকে কিন্তু তুমি দেখে নিতে পারো। দেখো এখানে কি বলছে, চলো এই প্রশ্নটা দেখো। বলছে N1, N2, N3, N5, N4 এমন করে 7 জন আছে, বেশ ভালো কথা। তা বলছে N3 N1 এর থেকে বেশি আয় করে। দাদা আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে কম বেশি করে আয় কি করে করব? তাই তুমি কি করবা, তুমি তলা সিস্টেম করে নিবা, তলা সিস্টেম। তুমি মনে মনে ধরে নিবা যে সব থেকে বেশি আয় করে সে সবার উপরে বসবে, আর যে সব থেকে কম আয় করে সে সবার নিচে বসবে, ঠিক আছে? এইভাবে তুমি ধরে নিবা। তা বলছে দেখো, বলছে N3 N1 এর থেকে বেশি আয় করে, তার মানে N1 এর থেকে N3 বেশি আয় করে, তাহলে N3 ওপরে হবে, ঠিক আছে? মানে ওপরে আমি সর্বোচ্চ রাখছি আর নিচে সর্বনিম্ন রাখছি, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এইভাবে ধরে নিবা। বলছে কিন্তু N5 এর থেকে কম আয় করে, তাহলে N5 এর থেকে কম হবে, একটু ছোট ছোট করে না লিখলে হবে না। N1 আর হচ্ছে N3 আর হচ্ছে N5, N5 এর থেকে কম আয় করে, তার মানে ওই বলতে চাইছে N3 N1 এর থেকে বেশি আয় করে, কিন্তু N5 এর থেকে কম আয় করে। বলছে N6 মাত্র 2 জনার থেকে কম আয় করে, N6 মাত্র 2 জনার থেকে কম আয় করে। মানে এই জায়গা যদি N6 হয়, সে মাত্র 2 জনার থেকে কম আয় করে, মানে কি বলতো? মানে তার ওপরে মাত্র আর 2 জন আছে যারা বেশি আয় করে, বুঝতে পারছো? তাহলে এইটা একদম ফিক্সড হয়ে গেল, এটা একদম ফিক্সড হয়ে গেল। তারপরে বলছে এটা কি ছিল, N4, এটা দেখে নাও একটু কোন জায়গায় বলো তো বস, দেখতে পাচ্ছ আমি কোন জায়গা মার্কিং করছি, এই জায়গাটায়, এই যে N4 সর্বনিম্ন আয় করে, মানে বুঝতেই পারছো এটা যদি ফিক্সড লাইন হয়, এটা যদি ফিক্সড লাইন হয়, তাহলে N4 সবার নিচে হবে, কারণ বলেই দিয়েছে যে N4 সর্বনিম্ন আয় করে। N2 এর আয় N1 এর আয়ের থেকে কম, তাহলে N2 এর আয় N1 এর আয়ের থেকে কম, N1 এর আয়ের থেকে যদি N2 এর আয় কম হয়, তাহলে এরকম হবে। বলছে N5 সর্বোচ্চ আয় করে, তাই মরেছে। N5 যদি সর্বোচ্চ আয় করে, N5 যদি সর্বোচ্চ আয় করে, তাহলে 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 বলো আমাকে, দেখো হ্যাঁ N5 তোমার সর্বোচ্চ আয় করে, তাহলে N5 কে তোমাকে টপে তুলতে হবে। কোন জায়গা? এই যে এই জায়গাটা যেখানে আমি বলেছিলাম না যে N6 এর ওপরে মাত্র 2 জন আছে, তাই না? তাহলে এখানটায় একটু লেখাগুলো বুঝবে, হ্যাঁ একটু লেখাগুলো বুঝবে, এখানটায় হবে N5 গেল, আর হচ্ছে তার নিচে একটা ফাঁকা জায়গা আছে, থাক, এখানে তো N6 বসে গেছে এই জায়গাটায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বলছে দেখো যে N5 সর্বোচ্চ আয় করে, আর N7 N6 এর থেকে বেশি আয় করে। N7 N6 এর থেকে বেশি আয় করে, তার মানে N7 এখানে বসলো, আর N7 যদি এখানে বসে, N6 তো এখানে আছেই, আর N6 যদি এখানে আছেই, আর যেখানে আমরা দেখতে পাচ্ছি N4 সবার নিচে, তাহলে এই মাঝখানে কি হবে? মাঝখানে দেখো কজন বাকি আছে, 1 জন 2 জন 3 জন, নিচে 4 জন, তার মানে মাঝখানে এখনো 5 জন 6 জন 7 জন বসে আছে, যারা এই 3 জন কিন্তু পরপর বসে যাবে, N3 N1 আর N2। একটু লেখাগুলো বুঝবে, কিছু করার নেই। বলছে দ্বিতীয় সর্বোচ্চ, না লিখলেও হতো, আমরা প্রশ্ন বুঝে যাচ্ছি যে দ্বিতীয় সর্বোচ্চ N7, দ্বিতীয় সর্বোচ্চ N7 বেরিয়ে গেছে অটোমেটিক্যালি, নিচেগুলো কোনো করার যুক্তিও নেই। বুঝতে পারলে? বুঝতে পারছো কি? দেখো এই প্রশ্ন কিন্তু আসবে, এই প্রশ্ন আসবে, যেখানে তোমার হচ্ছে এরকম একটা দিয়ে বললো এর মধ্যে কোনটি হচ্ছে পৃথক, আলাদা, ঠিক আছে? মানে একই ক্রম নেই। দেখো দেখো তুমি কি করে ধরবা, 7 আছে, তার সাথে তোমার এই 3 4 মানে 354 আছে, 354,
তাহলে তোমাকে কিন্তু আমি বারবার করে বলেছি জিআইতে ভালো পারদর্শী হতে গেলে ওই মোটামুটি তোমার ওই 30 পর্যন্ত স্কোয়ার আর ওই মোটামুটি 15 পর্যন্ত ঘনটন জানলেই হবে, 15 পর্যন্ত জানলেই হবে, আর মোটামুটি 25 বা 30 পর্যন্ত স্কোয়ার কিন্তু জানতে হবে, আর একটু গুণঠন ভালো মতো করতে হবে। যদি হট করে বলি 9 18 কত, 7 15 কত, বা 8 17 কত হয়, এই সমস্ত একটু নামটা কিন্তু ভালো মতো জানতে হবে, নাই কিন্তু হবে না। ঠিক আছে, দেখো তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে 7-এর সাথে এর কি সম্পর্ক দাদা। আমরা কিন্তু একটা জিনিস জানি, চোখে মানে দিমাগে কাজ করবে। 7-এর কিউব 343, 343 কিন্তু আছে 354, মানে 11 বেশি আছে। আচ্ছা দেখি তো এই নিয়মটা কাজ করে নাকি 5-এর ক্ষেত্রে। দাদা 5-এর কিউব হয় 125, আছে 125, আছে 136, 11 কম হয় নাকি? বাহ, মিলে যাচ্ছে। 9-এর কিউব কত? 9-এর কিউব হচ্ছে তোমার হচ্ছে 729, তাই না বস? তাহলে 729 আছে 42, তাহলে 42 মানে 742, এখান থেকে বাদ দিলে 11 কোনোদিন আসে না, এটা ভুল, এটা ভুল। তাহলে সঠিক উত্তর কী হবে? ভুল কোনটা, অসম কোনটা বা বিষম কোনটা? এই যে এইটা, বাদ দাও। চলে আসো ঠিক একই রকমই। এইটা তো পারোই, একদম কিছুই না, যা বলবে তাই। এখন এই বিবৃতির সিদ্ধান্ত একদম মানে ইজি হয়ে গেছে সবার কাছে, তাই না? আগে অনেকে ভয় পেতেও কিছু না, যেমন বলবে সেরকম। দেখো, সকল পাখি হয় কাক, মানে সকল পাখি, পাখিকে প লিখছি, এই সকল পাখি কাকের মধ্যে ঢুকে গেছে, ব্যাস ঢুকলো। সকল পাখি হয় কাক। বলছে কোনো কোনো কাক হয় টিয়া, যা বলবে সেরকমই মিলাবা। দেখো কোনো কোনো কাক হয়, কোনো কোনো মানে অল্প একটু মেলে, কোনো কোনো কাক হয় টিয়া, এই হলো। এবার অনেকে কি করে, একটু বুদ্ধি খাটিয়ে এইরকমভাবে করে। দাদা তাহলেও তো কোনো কোনো কাক টিয়া হয়ে গেল না, তুমি এটা ভুল করছো, কারণ কখনোই প্রশ্নে বলেনি কোনো কোনো কাক পাখি হয় টিয়া, সেটা কিন্তু বলেনি। যতটুকু বলবে ততটুকুই এগোবা, শুধু বলেছে কোনো কোনো কাক হয় টিয়া, তাই কোনো কোনো কাক হলো টিয়া হলো। বলছে কোনো কাক নয় পায়রা, মানে এই যে কাক, এই পায়রা, এখানে পয় আকার দিয়ে পায়রা বোঝাচ্ছি, এই কাকের সাথে পায়রার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তুমি কিন্তু ইচ্ছা করে এটাকে এইভাবে লিখতে যেও না, এইভাবে লিখতে যেও না, এর সাথে ঠেকিও না, কারণ তাহলেও কিন্তু কাকের সাথে পায়রার সম্পর্ক থাকছে না, কিন্তু টিয়ার সঙ্গে সম্পর্ক হয়ে যাচ্ছে। প্রশ্নে কিন্তু টিয়ার সঙ্গে সম্পর্ক বলিনি, ওই জন্য ভেন চিত্রটা ভালো করে আঁকবা। সরি, বলে দিয়েছে যে কোনো কাক নয় পায়রা, তার মানে পায়রা যদি এই জায়গা হয় কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে, দেখো এবার লিখে নিবা যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বা যে কটা থাকবে দুটো। প্রথম সিদ্ধান্ত বলছে যে কোনো টিয়া নয় পায়রা। দাদা টিয়া কই? এই যে টিয়া, এই যে পায়রা। এবার আমরা দেখতে পাচ্ছি অনেকে বুদ্ধি করে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক তো, ওই পায়রা টিয়া কিন্তু মিলিনি, তাহলে ওখানে অনেকে বলবে যে হ্যাঁ ঠিকই তো, কোনো হচ্ছে টিয়া নয় পায়রা। কিন্তু আসলে আসলে কিন্তু এটা কখনোই প্রশ্নে বলিনি যে কোনো টিয়া পায়রা নয়। আমরা টিয়া আর পায়রা মানে পায়রা, ও সরি পায়রা, তাই না বস? 1 মিনিট, এই যে পায়রা, এই যে টিয়া। দেখো পায়রা টিয়ার সাথে কোনো সম্পর্ক আমরা কেন বলবো না? কারণ ফাঁকা দেখতে পাচ্ছি, আমরা বলবো। তারপর আরেকটা জিনিস এখানে বোঝো যে প্রশ্নে কিন্তু কখনোই বলিনি টিয়া আর পায়রা এরা দুজন দুজনকে চেনেই না, তাই এদের মধ্যে কোনো সম্পর্ক আমরা তুলতেই পারবো না। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে এটা আমরা কখনোই, দেখো ও যখন বলছে, এই সিদ্ধান্ত বলছে, একদম গ্যারান্টির সাথে বলছে যে কোনো টিয়া নয় পায়রা, আমরা গ্যারান্টির সাথে কখনোই বলতে পারি না, কারণ আমরা বিবৃতির মধ্যে গ্যারান্টির সাথে কখনোই পায়রা টিয়ার মধ্যে সম্পর্ক খুঁজে পাইনি। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এরা দুজন দুজনকে চেনেই না, তাহলে আমরা গ্যারান্টির সাথে কি করে বলি যে কোনো টিয়া নয় পায়রা। তারপরে বলছে কোনো কোনো পাখি হয় টিয়া। দাদা কোনো কোনো পাখি হয় টিয়া, কোনো কোনো পাখি টিয়া কি করে হবে? সব পাখিই তো কাকের মধ্যে ঢুকে আছে, তাহলে আবার তো কোনো কোনো পাখি টিয়া কি করে হবে, তাই না? দেখো তো টিয়ার সঙ্গে কোনো জায়গায় পাখি ঠেকছে? কোনো জায়গায় কিন্তু ঠেকেনি, অর্থাৎ এটাও কিন্তু সঠিক হবে না, অর্থাৎ আমরা বলবো এই যে কোনোটাই ঠিক না। বিষয়টা বুঝতে পারলে, বোঝাতে পারলাম কি? এটাই কিন্তু ভালো প্রশ্ন, মানে এই প্রশ্নটা দিয়ে বুঝিয়ে দিলাম। যদি এটা বুঝে যাও তাহলে এসব ইজি হয়ে যাবে, মানে এই টাইপের প্রশ্ন ইজি হয়ে যাবে। দেখো এই টাইপটা দেখে নিবা, কিছুই না, এইগুলো তুমি তো জানোই কিভাবে করে। যে কটা আছে ওই দেখবা, যদি মানে সব গুনে দেখলা 15 পিস আছে, তাহলে 15 পিস থাকলে ভাঙবা, কি করে ভাঙবা? 3 5 15, মানে 5টা করে এমন ভেঙে নিয়ে মিল করবা। জানোই তো এগুলো, যদি 16টা থাকতো তাহলে 8টা করে দেখতে, তাও যদি না হতো তাহলে 4টে করে মিল করে দেখতে। কেমন? এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবেই, দেখো দেখে নিও। এরকম একটা লাইন ফাইন দিয়ে এরকম একটা লাইন টাইন দিয়ে বলবে এরকম কয়টি সংখ্যা আছে
যেগুলো ঠিক আগে একটি সংখ্যা আর ঠিক পরে একটি চিহ্ন। কি করে তুমি শুরু করবা? অনেকে দেখো গুলিয়ে যায়, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো তুমি কি করবা, প্রশ্ন যাওয়ার শোনো। বলছে এরকম কয়টি সংখ্যা আছে যেগুলো ঠিক আগে একটি, বলছে ভালো করে শোনো, বলছে এরকম কয়টি সংখ্যা আছে, দাদা সংখ্যা, এরকম কয়টি সংখ্যা আছে যেগুলো ঠিক আগে একটি সংখ্যা, আগে একটি সংখ্যা আর এবং ঠিক পরে একটি চিহ্ন, পরে একটি চিহ্ন আছে। তাহলে এই একটা সিরিজ হয়ে গেল। তুমি মাথায় রাখবে, এবার তুমি কি খুঁজবা? তুমি ওই সিরিজের মধ্যে খুঁজবা সংখ্যা, সংখ্যা, চিহ্ন, সংখ্যা, সংখ্যা, চিহ্ন। চলো সংখ্যা, সংখ্যা, চিহ্ন, এই যে পেয়ে গেছি। সংখ্যা, সংখ্যা, চিহ্ন। চলো সংখ্যা, সংখ্যা, চিহ্ন, এই যে পেয়ে গেছি দাদা। সংখ্যা, সংখ্যা, চিহ্ন, তাই না? সংখ্যা, সংখ্যা, চিহ্ন, সংখ্যা, সংখ্যা, চিহ্ন, এই যে দাদা পেয়ে গেছি আরেকটা সংখ্যা, সংখ্যা, চিহ্ন। চলো সংখ্যা, সংখ্যা, চিহ্ন, আর নেই। কটা পেলে? ৩টে পেলে। ব্যাস এইভাবে করে ফেলবা, কোনো সমস্যা? একই রকমভাবে দেখো, এটা তো জানোই যে আয়না মানে হচ্ছে দর্পণে সব কিছু উল্টে যায়, তাই না? তা এটা তো তোমার বোঝানোর কিছুই নেই, ওই টাইপের দেখে নেবা। এই টাইপটা অনেকে বুঝতে পারো না, যেগুলো তোমরা বুঝতে অসুবিধা আমি বলে দিচ্ছি। কিছুই না, একদম ইজি, এর মতো ইজি কিছুই নেই, জাস্ট তুমি দেখবা। আমি বললাম দাদা এ, এ লেস দ্যান এল। দেখো এখানে লেস দ্যান ফেস দ্যান আমি বলছি না, আমি তোমাকে বোঝানোর জন্য হা মুখ বলছি। দেখো এই তুমি হা মুখটা কোন দিকে, মানে ফাঁকা মুখটা কোন দিকে, বলবা এল এর দিকে। যেদিকে ফাঁকা মুখ থাকে সে সেই দিককে মানে তাকে বড় বোঝায়। মানে এখানে বলবা এর থেকে এল হয়ে গেল বড়, এর থেকে এল বড়। জানোই তো ছেলেবেলের জিনিস এ সমস্ত, জানো লেস দ্যান গ্রেটার দ্যানের বিষয়টা। যদি আমি এটা এরকম বলি যে বি গ্রেটার দ্যান সি, তাহলে বলবা যে হচ্ছে তুমি দেখবা হা মুখটা কোন দিকে, বির দিকে, বলবা সি এর থেকে বি বড়। ওই ছোট আনতে যেও না, তাহলে গুলিয়ে যাবে, শুধু বড়টাকে খুঁজবা তুমি। দেখো বলবা যে সি এর থেকে বি বড়, সি এর থেকে কে বড়, সি এর থেকে দাদা বি বড়। এবার আমি যদি এটাকে এইভাবে লিখতাম যে এ, এ তোমার দিলাম হচ্ছে লেস দ্যান বি, লেস দ্যান ডি, তাহলে আমরা বলতে পারি দাদা এর থেকে বি বড়, অবশ্যই বড়, দেখতে পাচ্ছি হামক বির দিকে। বির থেকে আবার ডি বড়, অবশ্যই বলতে পারি যে বির থেকে ডি বড়। এবার একসঙ্গে কি মানে আমরা এইটা কি বলতে পারি যে এর থেকে ডি বড়? অবশ্যই, অবশ্যই বলতে পারি। কারণ এর থেকে যদি বি বড় আর বির থেকে যদি ডি বড় হয়, তাহলে এর থেকে নিশ্চয়ই ডি বড়, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। এবার যদি দাদা আমি কি করলাম যে বললাম এর থেকে বি বড়, আর এই চিহ্ন নিয়ে আসলাম গ্রেটার দ্যান, নিয়ে এসে এখানে সি বা ডি রাখলাম, রেখে এবার যদি বলি বলো তো এর থেকে ডি বড় না ছোট? কোনো দিন কোনো সম্পর্ক হবে না, কোনো দিন কোনো সম্পর্ক হবে না। যখন তুমি এমন দুটো লেটারের মধ্যে সম্পর্ক খুঁজছো যাদের মাঝখানে দুটো ও দুই রকমের চিহ্ন চলে এসছে, মানে লেস দ্যান গ্রেটার দ্যান দুটোই চলে এসেছে, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে জিন্দেগিতে কোনো সম্পর্ক হবে না। না তুমি বলতে পারো এরা বড়, কেউ বড় কেউ ছোট, বলতে পারবা না। বোঝা গেল? আর একটা আর চিহ্ন আছে এই যে এরকম থাকে, মানে লেস দ্যান ইকুয়াল বলে, ঠিক আছে? তার মানে ধরো এখানে বি লেস দ্যান ইকুয়াল সি, মানে বি থেকে সি বড় অথবা সমান, এটা বলতে পারো। ঠিক একই রকমই উল্টে দিলে, তুমি ছোট খুঁজতে যেও না, বড়টাই খোঁজো। চলো প্রশ্ন দেখো, প্রশ্ন সব উপরে থেকে দেখতে হবে না। চলে আসো ১ নম্বরে, বলছে এফ এর থেকে সি বড়, এফ এর থেকে দাদা সি বড়। আচ্ছা এফ এর থেকে যদি সি বড় হয়, এই হচ্ছে এফ আর এই হচ্ছে সি, প্রথমেই আমাদের চোখে নজর আসবে যে এদের দুজনের মাঝে কি এরকম কোনো দুটো পৃথক চিহ্ন আছে কি? হয় এরকম অথবা এইরকম দুটো পৃথক চিহ্ন আছে কি? নেই। তার মানে সম্পর্ক খুঁজে বার করা যাবে, হতেই পারে। দেখো এফ এর থেকে ই বড় অথবা সমান। আচ্ছা ই এর থেকে ডি বড়, তাহলে ডি এর থেকে সি বড়, তাহলে সরাসরি কিন্তু আমরা বলতে পারি এফ এর থেকে কিন্তু সি বড়, বলতে পারি কি? অবশ্যই বলতে পারি। ভালো করে বোঝো, এফ এর থেকে ই বড় অথবা সমান, আর এফ এর থেকে ই বড় অথবা সমান তো আমি যদি ধরি যে ই আর এফ বড় ধরলাম না সমানই ধরলাম, তাহলে কিন্তু কিন্তু ই এর থেকে তো ডি বড়। দেখো ই আর এফ যদি দুজনের সমান হয়, তার মানে ইও যা এফও তাই, ইকেই তুমি এ ধরে নাও। আর সরাসরি বলবা যে এইটার থেকে ডি বড় তার থেকে সি বড়, তাহলে সরাসরি এখান থেকে তুমি বলবা যে এফ এর থেকে সি বড়। বিষয়টা বোঝা গেল কি? অবশ্যই বোঝা গেল, তাই না? দেখো ডির থেকে এ হচ্ছে তোমার বড়, বলছে বড়ই খুঁজবা সবসময়। ডির থেকে এ বড়, দাদা ডি কই? এই হচ্ছে ডি। এ কই? দাদা এই হচ্ছে এ। এদের মধ্যে সম্পর্ক খুঁজবো, এই দেখো দুটো আলাদা চিহ্ন চলে এসছে, লেস দ্যান গ্রেটার দ্যান, দুটোই কোনো সম্পর্ক হবে না। হট, এসব কিচ্ছু হবে না, সত্য হবেই না, শুধুমাত্র এই সত্য হবে। বোঝা গেল? কোনো সমস্যা? চলে আসো একটু দেখো। চলো তাহলে পারবা এগুলো? এই প্রশ্ন, এই প্রশ্ন তো জানোই কিভাবে করতে হয়, এই প্রশ্ন কিন্তু আসবেই পরীক্ষায়।
ঠিক আছে, পাবাই পাবা। যেখানে এরকম সংখ্যা টংখ্যা দিয়ে এটা কিন্তু লেন্থে দিচ্ছে, একটাকে দুটো করে পাবা, ঠিক আছে, কিছুই না, শুধু ওই চিহ্ন এদিকে দেখবা আর বসাবা। তুমি আগে কি করবা, সঙ্গে সঙ্গে কম্পিউটারের চিহ্ন রয়েছে তোমার, দেখো অনেকে কিন্তু চালাকি করে কি করে, কম্পিউটারে পেন ফেন দিয়ে গুণ ফুন দিয়ে চিহ্ন ফিহ্ন দিয়ে করে দেয়, কিন্তু সে সময় বাঁচে, টুকতে ফুকতে গেলে সময় লাগে। তুমি করবা থোড়ি, কম্পিউটার তোমার কি না, খালি বসলো বসলো, তাই না, একটু চেক করে দিবা যেন তোমার পাশে এসে ধরো যে পরীক্ষক গার্ড দিচ্ছেন সেজন্য দাঁড়িয়ে না থাকে, তখন তুমি ফক করে একদম করে ফেলবা। মানে কি বলতে যে বুঝতে পারছো, দাগি ফাগিয়েই স্ক্রিনে দাগি ফাগিয়েই করে ফেলবা, টুকতে গেলে সময় লাগবে, আর যদি টুকে করো তো করবা। এই তোমার এইভাবে লিখে নিবা 66, এ মানে হচ্ছে দাদা গুণ, তারপরে হচ্ছে 3, দাদা ডি মানে হচ্ছে তোমার হচ্ছে ভাগ, এইভাবে লিখে নিয়ে করে ফেলবা, কোনো সমস্যা। এই টাইপে প্রশ্ন পাবা পরীক্ষায়, একটু দেখে নাও কষ্ট করে। বলছে যদি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটির প্রত্যেকটি বিজোড় অঙ্কের সাথে এক যোগ করায়, সঙ্গে সঙ্গে তুমি সংখ্যাটাকে লিখে নেওয়ার চেষ্টা করবা, বেশি সময় লাগবে না। 5 6 1 3 দাদা 7 হইলো, 4 হইলো 2, আর এদিকে তোমার হচ্ছে 6 হলো, 7 হইলো, 8 হলো, ব্যাস। এবার বলছে যদি প্রতিটি বিজোড় একটু সময় নিবা, হুটোপাটা করে ভুল করে আসবা না, আমি বলছি শোনো। যেখানে তোমার হচ্ছে এই অঙ্কটা করতে ধরো তোমার 40 সেকেন্ড সময় লাগে, সেখানে তুমি ধরো 10 সেকেন্ডের মধ্যে করিয়ে বেরিয়ে গেলে, তাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেটাই যে যতটুকু সময় লাগার দরকার কনফার্মভাবে করবা, ঠিক আছে, সেই জন্য বলছি হুটোপাটা করবা না, যথেষ্ট সময় পাবা। দেখো, তা বলছে যে প্রতিটি বিজোড় অঙ্কের সাথে এক যোগ করো, তা বিজোড়ের সাথে এক যোগ করবো, বিজোড় কই এই 5-এর সাথে এক যোগের 6 হলো, এই 1-এর সাথে এক যোগ করে 2, 3-এর সাথে এক যোগ করে 4 হলো, 7-এর সাথে এক যোগ করে 8 হলো, আর বিজোড় কই এই 7-এর সাথে এক যোগ করে 8 হলো। এবার বলছে প্রত্যেকটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করো, করে দাও। 6-এর থেকে 2 গেলে 4, আর 4-এর থেকে 2 গেলে 2, 2-এর থেকে 2 গেলে 0, 8-এর থেকে 2 গেলে 6 হয়ে গেল। এবার হচ্ছে তাহলে এইভাবে গঠিত সংখ্যার বাঁ দিক থেকে তৃতীয় আর ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের যোগফল, বাঁ দিক থেকে, এই দিকটা লেফট আর এটা হচ্ছে রাইট, তাহলে বাঁ দিক থেকে দ্বিতীয়, দ্বিতীয় তো নাকি কি বলছে, বাঁ দিক থেকে তৃতীয়, বাঁ দিক থেকে তৃতীয়, তৃতীয়টা 2 রয়েছে, আর ডান দিক থেকে দ্বিতীয়তে 8 রয়েছে, তাহলে 2 আর 8 যোগ করলে 10 হয়, সঠিক উত্তর 10। বুঝতে পারলে কোনো সমস্যা, পারবে না? পারবে, অবশ্যই পারবে। দেখতে পাচ্ছ তো? চলো, এই ধরনের প্রশ্ন একটু দেখে যেও, ঠিক আছে, দেখে যেও, আসতেই পারে। এখানে আমি বারবার করে বলছি, এখানে যে টাইপ আছে এর বাইরে প্রশ্ন হবে, এই টাইপের প্রশ্ন আসবেই আসবে পরীক্ষায়, দেখবা আসেই, যে কোনো একটা কি দুটো থাকবেই, ঠিক আছে, বলে তো কিছুই না, জানোই তো কীভাবে করতে হয়। সরাসরি তুমি চলে যাবা এই নিচে যেটা জানতে চাইছে, দেখো যা বলবে ভালো করে ওপরে দেখবা আর করবা। সবার প্রথমে কি লেটার আছে, পি কে লিখে দিলে, প্রথমেই লিখে দিয়ে ভাগ মানে কি, ভাগ কোথায় দেওয়া আছে, এই মরেছে, এখানে একটু মিস্টেক আছে, হ্যাঁ বস, মিস্টেক মানে কি বলো তো, টাইপিং মিস্টেক, যোগ যোগ বিয়োগ গুণ, তাহলে নিশ্চয়ই এটা ভাগ হওয়া উচিত ছিল, ঠিক আছে, টাইপিং মিস্টেক, নিচের যোগটা হবে না, এটা ভাগ হবে, ঠিক আছে, যেখানে ভাগ আছে স্ত্রী বোঝাচ্ছে, মানে আগের জন পরের জনের সাথে সম্পর্কিত, কি বলছি ভালো করে শোনো। দেখো, এই যে পি আর কিউ এর মধ্যে সম্পর্ক খুঁজছো, আগের জন পি হলো কিউ এর স্ত্রী, পি হলো কিউ এর স্ত্রী, আগের জন পরের জন আর সেইটা হয় কি হয়, স্ত্রী লেখা আছে, তার মানে আগে আছে, এইটুকুর মধ্যে সম্পর্ক খুঁজছো, পি আর কিউ আছে, তাহলে আগের জন পরের জন আর স্ত্রী, তাহলে পি হলো কিউ এর স্ত্রী, কিউ এর যদি স্ত্রী হয়, কিউ এর যদি স্ত্রী হয় তাহলে দুটো দাগ হয়, আর পি হলো কিউ এর স্ত্রী, তাহলে এ প্লাস মাইনাস হবে, এ প্লাস হবে, বিষয়টা বুঝলে। এবার দেখো পরেরটা সম্পর্ক খোঁজো এই দুটোর মধ্যে, যে কিউ ইন্টু আর, মানে আগের জন পরের জন কি, গুণ মানে কি দাদা, গুণ মানে বাবা, মানে কিউ হলো আর এর বাবা, তার মানে কিউ হলো আর এর, কার বাবা, আর এর বাবা, ব্যাস বাবা। এবার আর এস এর মধ্যে সময়, দেখো আমি তো ব্যাক করতে পারছি, বুঝতে পারছি না, এইটুকু দেখো যোগ চিহ্ন আছে দাদা, যোগ মানে হচ্ছে ভাই, তার মানে আর হলো এস এর ভাই, এ পাশে টানো বা এই পাশে টানো, অসুবিধা নেই, এস এর ভাই। দেখো ভাই বোনের সম্পর্কগুলো একটা সিঙ্গেল দাগে, সব আর বলার কি আছে, তুমি তো জানোই। এস আর টি এর মধ্যে মাইনাস আছে, মাইনাস মানে হচ্ছে মা, বলছে এস হলো টি এর মা, কার মা, এস হলো টি এর মা, তার মানে নিচের টি, তাহলে এটা মাইনাস হবে, এটা ভাই বলছিল না, আর হলো এস এর ভাই, যোগ আছে ভাই, ভাই মানে তাই যোগ চিহ্ন দিতে হবে। এবার বলছে পিটি, পি টি এর কে হয়, কার কে হয়, পি টি এর কে হয়, তাহলে টি বলবে আমার মা, আমার মায়ের মা, আমার মায়ের মা, হয়ে গেল, কোনো সমস্যা, চলো করে ফেলবা। আচ্ছা এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে, দেখে নিও, এই সিনেমা হল দিয়েই বলো আর তোমার এই বার যাই বলো না কেন, চলো করে দিই, একটু বলে দিচ্ছি।
সঙ্গে সঙ্গে দেখে নিবা প্রশ্ন চোখে দেখা মাত্র সপ্তাহে আলাদা দিনে পরীক্ষা দেয় সোম থেকে শুরু করে এবং সপ্তাহে শুক্রবার শেষ করে, ব্যাস সোম থেকে শুক্র জেনে গেছো, তাহলে সঙ্গে সঙ্গে একটু লিখে নিবা, ঠিক আছে? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আর নেই শুক্রবার পর্যন্ত। বলছে এবার চলো শুরু করো। বলছে সি বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে, বলছে সি এর বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে, তার মানে সি বৃহস্পতিবার জায়গায় বসবে, এটা কেউ আটকাতে পারবে না। বলছে বি এবং এ এর মধ্যে শুধুমাত্র একজনের পরীক্ষা আছে। দাদা বি আর এর মাঝে একজনাই বসতে পারবে, একজনাই বসতে পারবে, ঠিক আছে। বলছে ডি এর ঠিক আগের দিন বি এর পরীক্ষা, ডি এর ডি এর ঠিক আগের দিন বি এর পরীক্ষা। দাদা ডি এর ঠিক আগের দিন যদি বি এর পরীক্ষা হয় তাহলে ডি কে এই ফাঁকা জায়গায় বসিয়ে দিতে হবে। বিষয়টা বুঝতে পারলে? বলছে ডি এর ঠিক আগের দিন বি এর পরীক্ষা, তার মানে নিশ্চয়ই ডি যদি এই জায়গা হয় তাহলে মানে বি যদি এই জায়গা হয় তাহলে ডি কে এখানে রাখতে হবে। তাহলে দেখো তিনখানা, এরা তিনজন একদম ফিক্সড, এদেরকে আর নড়ানো চড়ানো যাবে না। তাহলে এই বারগুলোর মধ্যে এমন একটা জায়গায় তোমাকে এদের তিনজনকে বসাতে হবে যেখানে এরা না নড়াচড়া করে একদম ঠিকঠাক বসে যায়। তাহলে ঠিক এটা তুলে এখানে বসিয়ে দাও। তাহলে যেমন যেমন আছে বি, ডি, এ, কারণ এদের ফাঁক ফোকরে কেউ বসতে পারবে না, তাই না? তাহলে শুক্রবার পড়ে থাকলো, আর একজন কে আছে, এ হচ্ছে তোমার ই আছে, ই পড়ে থাকলো। আমাদের জানতে যে বুধবারে কার পরীক্ষা, ওই এর পরীক্ষা, হয়ে গেল, কোনো সমস্যা কিছুই না। এরকম ইজি টাইপের প্রশ্ন আসছে, এই টাইপের প্রশ্ন নাকি আসেনি, অসুবিধা নেই, তাও দেখে নিও, কোনো সমস্যাই নেই। দেখো আর বুঝাচ্ছি না, জানোই তো একদম ইজি প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আসছে নাকি এটা আমি হয়তো লক্ষ্য করিনি, মানে দেখো পরীক্ষা দুদিন হয়েছে সবে, সবাই তো বলতে পারছে না দাদা, একদম অ্যাকচুয়ালি তো সঠিক বলতে পারছে না। তবে যে আসে আসুক, না আসে না আসুক, আমি তো বলছি একটু শুনে নাও, কারণ এখানে যে টাইপ বলছি এর বাইরে কোনো প্রশ্নই হবে না। তা দেখো এটা কি করবা, সঙ্গে সঙ্গে দেখবা দাদা, সঙ্গে সঙ্গে দেখো আমি একটু বড় করে দিই, হ্যাঁ সুবিধা হবে। চলো, তা অভিধান অনুযায়ী তোমাকে সাজাতে বলছে, তুমি একটা একটা করে চেক করতে যাবে না, সঙ্গে সঙ্গে তুমি দেখো যে এখানে দাদা যে অপশনে কি আছে, অপশনে দেখতে পাচ্ছি সবারই প্রথমে 4 আছে, তার মানে বাদ দাও, সব প্রথম 4 মার আগে ধরবা না। তারপরে দেখতে পাচ্ছি দুটো 2 আছে আর দুটো 5 আছে, তার মানে আমরা শুরু করব যে হয় এমন এমন একটা মানে সিরিজ শুরু করব যেখানে এই মানে এই হয় যদি আমরা 5 ধরি তাহলে 1 আর 2 দেখো 5 যদি আমাদের আগে আনতে হয়, 4 এর পরে যদি 5 আনতে হয়, 4 তো আগে হচ্ছেই, 4 তো আগে হচ্ছেই। বিষয়টা বুঝতে পারলে? কারণ 4 সবার আগে আছে। এবার 5 যদি হয়, দেখো তো 5 এ কি আছে? POOL আছে। তাহলে এখানে দেখো PO, 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 PO সবার মধ্যে PO আছে। এই ওর পরে গিয়ে এখানে O। আরেকটা জিনিস কি আছে? আরেকটা 1 আছে। তাহলে 1 এর ক্ষেত্রে ওর পরে L আছে। তাহলে L এর আগে কি দেখো ওর আগে কিন্তু L আসে, অর্থাৎ 5 হবে না, 1 হবে। অর্থাৎ এই দুটো অপশন পুরোপুরি বাদ হয়ে গেল। এবার আমরা বলব 3 আর 4 এর মধ্যে যেকোনো একটা আসবে। 4 এর পরে 1 হলো। বিষয়টা বুঝতে পারছো? এবার এই জায়গাটায় তোমাকে সঠিক উত্তরটা বলে দেবে যে 5 হবে না 3 হবে। দেখো 5 আর 3 এর সঙ্গে তুলনা করবা তুমি। 5 এরটা মুছে গেছে, মানে আমি আর ব্যাক করতে পারছি না, লিখে দিচ্ছি POOL। তা দেখো PO, এরও PO, তারপরে P, তারপরে এখানে O। বলো P আগে আসে, মানে ABCD পড়ে যদি তুমি ABCD যদি পড়ো তাহলে P আগে আসে না O আগে আসে? বলবা ওর আগে কিন্তু P আসে। মানে এই 5 আর 3 এর মধ্যে 3 আগে হবে। 3 আগে হওয়া মানে এই না সরি OP, সরি কি বললাম আমি, সরি মানে তোমার হচ্ছে P এর আগে কিন্তু O আসে, তাই না? OP হয়। তাহলে এখানে বলবা যে 3 এর আগে কিন্তু 5 হবে। তাহলে 5 হওয়া মানেই এই দুটোর মধ্যে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? আমি কি বোঝাতে পারলাম? চলো, তো এই টাইপটা দেখে নিবা। এখানে দেখো 8 জন বন্ধু টেবিলে দেখো কিছুই না, ওই বৃত্তের চারপাশে বসে অনেকে ভয় পাও। কি আছে এর মধ্যে কি জানি, তোমরা ভয় পাও কেন? দেখো কিছুই না, ওই 8 জন বন্ধু আছে, সঙ্গে সঙ্গে একটা গোল করে নিলে, ঠিক আছে? একটু মানে বুঝবা, ছোট ছোট লেখা হবে। 8 জন আছে, গোল করে নেওয়ার পরে এরকম 8টা দাগ দিয়ে দেওয়া পক পক করে, 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, এবার নিজে ভেবে নিবা সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে ডান দিক বাঁ দিক কোন জায়গা হবে? এই জায়গা যদি তুমি বসে থাকো আর তুমি যদি এই দিক মুখ করে থাকো, তাহলে তোমার ডান দিক এই দিকটা, তোমার বাঁ দিক এই দিকটা। প্রত্যেকটা লেটারেরই কিন্তু এই জিনিসটা ভাবনা ভেবে নিবা, কোনো সমস্যা? চলো এবার শুরু করো। বলছে দেখো কোথা থেকে শুরু, এই যে এখান থেকে। এল এম এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। এল এম এর, এম যদি এখানে বসে,
এম এর ডান দিকে তৃতীয় স্থানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইসব জায়গায় থাকবে। কোথায় থাকবে? ডান দিকে তৃতীয় স্থানে এল আছে, এল এখানে থাকবে। কোনো সমস্যা? বলছে এল এল পি এর বাঁদিকে দ্বিতীয় স্থানে, পি এর বাঁদিকে দ্বিতীয় স্থানে, তাহলে পি কে কোথায় রাখতে হবে? দেখো পি কে তোমাকে এই জায়গাটায় রাখতে হবে, তবেই না। দেখো পি কিন্তু সবাই কিন্তু এইভাবে বসে আছে, তাহলে পির বাঁদিক কোন দিক পড়ছে? এই দিক পড়ছে, বিষয়টা বুঝতে পারছো? তাহলে পি এর বাঁদিকে তৃতীয় স্থানে। এবার বলছে আর এবং এস একে অপরের পাশে বসে আছে, যেখানেই আর সেখানেই এস। আর এস একে অপরের পাশে বসে আছে এবং তাদের কেউই এল এর ঠিক নিকটবর্তী নয়, মানে তাদের কেউই, মানে এদের দুজনার আশেপাশে এল ঠেল থাকবে না। এইগুলো একটু মাথায় ভেবে রাখবা, এদের দুজনার আশেপাশে এল ঠেল থাকবে না। বলছে কিউ কিউ টি এর দেখো বলছে কিউ, হ্যাঁ কিউ টি এর, আচ্ছা ঠিক আছে চলো আগে ওটা করে নিই। দেখো বলছে তাদের কেউই এলের ঠিক নিকটবর্তী নয়। দেখো এলের ঠিক নিকটবর্তী নয় মানে, আর এরা দুজন তো ফিক্সড যে এরা দুজনা কিন্তু একদম একে অপরের পাশে বসে আছে। তার মানে এমন একটা ফাঁকা জায়গা খুঁজতে হবে যেখানে এক জোড়া ফাঁকা জায়গা আছে, এক জোড়া সিট আছে, ডবল সিট আছে পরপর। দেখো এই একটা ডবল সিট আর এই একটা ডবল সিট, তাই না? তাহলে হয় আর এস এই জায়গাটায় বসবে দুজনা, যে কোনো এক জায়গা, আর নালে কিন্তু এই জায়গাটায় বসবে। এবার দাদা কথাটা হচ্ছে ওই বলে দিল যে এল এর পাশে পাশে আরও থাকবে না, এসও থাকবে না, মানে এই জায়গাটায় আর এস থাকতে পারে না, কারণ এই সিটটাই তুমি আরকেই রাখো আর এসকেই রাখো, একজন কিন্তু এল এর পাশে হয়ে যাচ্ছে, ওই জন্য এই জোড়াটাই কিন্তু হবে না। আমরা বলবো হয় আর এই জায়গাটা, না হলে আর এই জায়গাটা, বা এসও এই জায়গা বসতে পারে, সঠিক কোন জায়গা বসেছে আমরা জানি না। এইভাবে রাখলাম যে হ্যাঁ এরা দুজনাই এখানে বসবে, কিন্তু কে সঠিক বসেছে জানি না। ঠিক আছে চলো। বলছে কিউ টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, কিউ কিউ বসে আছে, মানে দেখো প্রশ্ন বোঝো, বলছে কিউ টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এটা এইটু করা হবে না। টি মানে কিউ টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, দেখো তার মানে এই দুটো জায়গায় তো তোমার টি আসতে পারবে না। টি তাহলে কোথায় রাখতে পারি দাদা? টিকে আমরা কোথায় রাখতে পারি? যদি টি এখানে থাকে তাহলে এর ডান দিক কোন জায়গা? দেখো ডান দিক পড়ছে এই দিকে, আর ডান দিকের দ্বিতীয় স্থানে কিউ আছে, 1 নম্বর সিট 2 নম্বর সিটটা এল এর হবে না। তাহলে টি কে কোথায় টানবো দাদা? টি কে এই জায়গাটায় টানবো, তবেই না এর দ্বিতীয় স্থানে ডান দিকে দ্বিতীয় স্থানে কিউ বসবে, এখানটায় কিউ বসবে। আমি বলছি বলে এতটা সময় লাগছে, তুমি নিজে যখন করবা দেখবা 1-1.5 মিনিটের মধ্যে পেরে যাবা। একটু সময় তো তোমাকে দিতেই হবে, 1.5 মিনিট সময় তো দিতেই হবে, যদি এরকম 8 জন 9 জন দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর এখানে তারপর এবার দেখো, তা বলছে কি যে ভি, এবার বলছে দেখো ভি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে, এস এর ডান দিকে যদি এস এই জায়গাটায় বসতো তাহলে এর ডান দিক হতো এই দিকে দ্বিতীয় স্থানে, এম বসে আছে, হবে না, কারণ ভি কে বসাতে হবে, তাহলে এস ওই জায়গা বসছে না, এস এই জায়গাটা বসছে, তবেই না এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে ভি বসলো আর এই ফাঁকা জায়গাটায় আর বসে গেল, ব্যাস করে হয়ে গেল। এবার বলছে দেখো যে ভি এর বাঁ দিকে তৃতীয় স্থানে কে? এই তো দাদা ভি বাঁ দিকে তৃতীয় স্থানে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তৃতীয় স্থানে আর বসে আছে। কোনো সমস্যা? বুঝতে পারলে? চলো একটু সময় তো দিতে হবে। এবার দেখো এই বেঞ্চির উত্তর দক্ষিণ মুখ করে বসে থাকা, এটাও কিন্তু দেখে নিবা, সোজা আছে কিছুই না। দেখো তাও একবার করিয়ে দিই, সুবিধা হবে। একটা দাগ টেনে নিলা, বলছে সবাই দেখো সবসময় উত্তর দিকে মুখ করে থাকে সব, বুঝতে পারলে? তা বলছে সবসময় দেখো উত্তর দিকে মুখ করে বসে আছে কজন? 6 জন, বেশ ভালো কথা। বলছে এ সি এর ডান দিকে দ্বিতীয়, দাদা এ কার? সি এর। এই যদি সি হয়, সি এর ডান দিকে দ্বিতীয়, ডান দিক কোনটা? সি এরকম বসে আছে, সি এর ডান দিক এদিক পড়ছে, বিষয়টা বুঝতে পারছো? তাহলে সি এর ডান দিকে প্রথম দ্বিতীয়, এই 2 নম্বর স্থানে কে আছে? এ আছে, গেল। বলছে সি ডি এর একজন নিকটতম ব্যক্তি, তার মানে ডি এর নিকটতম সি, মানে হয় ডি এই জায়গাটা থাকতে হবে, আর না হলে এই পাশে এই জায়গাটায় ডি কে থাকতে হবে। এবার বলছে দেখো এ এর ঠিক বাঁদিকে বসেছে, এর ঠিক বাঁদিকে, দেখো এর ঠিক বাঁদিক কোনটা বলবা? এ এই দিক মুখ করে আছে, বাঁদিক এই দিকে পড়বে, তাই না? তাহলে পরে এই জায়গাটায় দাদা, এই জায়গাটায় ই হবে, আর এই জায়গা যদি ই হয়ে যায় ডি এখানে হতে বাধ্য।
তাই না? কারণ এই পাশে তো সিট থাকছেই না। এবার চলে আসো, কোনটুকু পড়লাম? হ্যাঁ, এফ শুধুমাত্র ডি এবং বি উভয়েরই একজন নিকটতম ব্যক্তি। ডি আর বি, ডি আর বি, দেখো বলছে ডি আর বি, ডি আর বি এদের নিকটতম ব্যক্তি এফ। এফ তার মানে দুজনারই নিকটতম, দুজনারই কাছাকাছি, দুজনারই কাছে থাকতে হবে। তাহলে কিন্তু এই রকম হবে, বিষয়টা বোঝা গেল? তাহলে ডি ওখানে হলো, তাহলে বি কে এই সব জায়গায় রাখতে হবে, তবেই না এই জায়গাটা এফ বসবে। আর এদের মাঝখানে কেউ কোনোদিন বসতে পারে না, এই তিনজনের মাঝখানে, বুঝতে পারলে? একদম বলেই দিয়েছে নিকটতম ব্যক্তি, বলছে যদি বি বেঞ্চের একদম প্রান্তে বসে, দেখো ছজন আছে, দেখো একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন অবশ্যই একটা প্রান্তে বসে আছে, বা প্রান্তে বসেই গেছি। বলছে তাহলে নিচের কে অন্য চরম প্রান্তে, মানে আর এক প্রান্তে কে বসে, এ বসে আছে, কোনো ব্যাপারই না, একদম ইজি। বুঝতে পারলে? কোনো সমস্যা? চলো, আচ্ছা এই প্রশ্ন দেখো, এই প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? এই প্রশ্ন পাবা তুমি। তা এখানে বলবে দাদা এই যে এদের মধ্যে যা সম্পর্ক, তা সেই এদের মধ্যে যা সম্পর্ক, সেই সম্পর্ক তোমাকে খুঁজে দেখতে হবে, এর মধ্যে তুমি ধরবা কি করে। দাদা কথাটা হচ্ছে ধরবো কি করে, চলো দেখি কি করে ধরা যায়। আচ্ছা ছবিটা বড় হচ্ছে না কেন, দেখতে পাচ্ছ? ছবিটা একদম কর্নারে হয়ে গেছে, একটু কষ্ট করে বুঝে নাও, হ্যাঁ বাস। আচ্ছা ৮, ৫ আর হচ্ছে তোমার কত ৩৯, দেখো ৫টা ৪০, ৪০-এর থেকে ১ বাদ দিয়ে ৩৯ আছে, কিন্তু ১১, ১৪ গুণ করে যেটা হবে তার থেকে ১ বাদ দিলে ৭৫ আসে না, হবে না। আচ্ছা দাদা তাহলে কি করি বলো তো? তাহলে এখানে দেখো, আচ্ছা ৮, ৫, ১৩, ১৩, ১৩, ১৩, হ্যাঁ, 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 দেখো, দেখো ৮ আর ৫ যোগ করলে হয় ১৩, ১৩র সাথে কিন্তু এই ৩৯-এর একটা কোথাও যেন সম্পর্ক খুঁজে পাচ্ছি, গন্ধ গন্ধ আসছে, কারণ ৩, ১৩, ৩৯, বিষয়টা বুঝতে পারলে? ৮ যোগ ৫ সমান হলো ১৩, এবার ১৩র সাথে যদি ৩ গুণ করো, ৩, ১৩, ৩৯। আচ্ছা চলো তো দেখি, ১৪ আর ১১, বাহ বুঝেই গেছি ২৫ হয়ে যাচ্ছে, ২৫-এর সাথে ৩ গুণ করলে ৭৫, বিষয়টা ধরা গেল। এরকম ধরতে হবে, মাথাটা কাজে লাগাতে হবে। তার মানে এই দুটো যোগ করে ৩ গুণ করে দেবো, সঠিক উত্তর যদি হয় যেটার সেটা হবে। দেখো ১২ আর ৬, ১৮, ৫, ১৮, ৯০, তোমার কি ৭০ হচ্ছে? হচ্ছে না। আচ্ছা হচ্ছে ৯ আর ৫ কত? তোমার ১৪, ১৪-এর সাথে ৩ গুণ, ৩ ১৪ কত? ৩ × ৪ = ৫৪ হবে না, তাই না? সেটা ঠিক নয়। আচ্ছা চলো ১১ আর ৭ হচ্ছে তোমার হচ্ছে ১৭, ১৭-র সাথে ৩ গুণ করলে এটাও হয় না। দেখো ৭ আর ৪ ১১, ১১-র সাথে ৩ গুণ করলে ৩ ১১ ৩৩, বাহ! অপশন ৪ সঠিক। বিষয়টা ধরা গেল বস। ধরতে হবে কিন্তু, তোমার ধরা শিখতে হবে। চলে আসো, এই টাইপটা দেখে নিবা, হ্যাঁ? পরীক্ষা আসে কিন্তু। এই টাইপের প্রশ্ন নাকি দেয়নি এখনো পর্যন্ত, তবুও জানোই তো ইজি, পারবা। এই টাইপের প্রশ্ন দেয়নি। উম হ্যাঁ, দেয়নি বলে শুনলাম আরকি। তাও দেখে নিও। এগুলো তো পারবা ওই যে কে কার ছবির দেখে। এই টাইপের প্রশ্নও দেয়নি। লুডোর ছক্কাটা দেখে নাও, ইজি। ওই বলেছে যে ১ এর বিপরীত তলে কি? আর বোঝাবো কি? জানোই তো একদম কি, পারবা। এই টাইপের প্রশ্ন কিন্তু পাবা। এই টাইপের প্রশ্ন একটা পাবা। যেখানে বলবে যে হয় এরকম দেবে যে সংখ্যা দুটো যদি বদলে দাও তাহলে কি হবে? নাহলে চিহ্ন দুটো বদলে দাও তাহলে কি হবে? বলো কোনটা বোঝাবো? চিহ্ন দিয়েই বোঝাই। দাদা প্রশ্ন তো পেয়ে গেছি, ধরবো কি করে? মানে হচ্ছে শুরু করব কোথা থেকে? তুমি দেখবা এর মধ্যে শুরু করবা, দেখো প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে। কারণ কোনো জায়গায় ভাগ-ঠাগ নেই। তাই না? এসব জায়গায় হয়তো এটা ভাগ-ঠাগ ছিল। মানে ভাগের থেকে তুমি চেষ্টা করবা, যে প্রশ্ন আসবে সেটা ভাগের থেকে করার চেষ্টা করবা। মানে ধরো এখানে যদি ভাগ আছে, দেখো এখানে যদি ভাগ আছে তাহলে এই অপশনটা আগে নিবা। বিষয়টা বোঝা গেল? কিন্তু এখানে আমরা দেখো চলো প্রথম থেকেই টেস্ট করি। গুণ, দেখো বলছে দুটি চিহ্ন বিনিময় করো। বিনিময় করো মানে এটাকে ওটা বানিয়ে দাও, ওটাকে এটা বানিয়ে দাও। দেখো গুণ আর বিয়োগ, মানে গুণকে বিয়োগ করো, বিয়োগকে গুণ করো। তাহলে যেখানে গুণ স্ক্রিনেই করবা, খবরদার লিখতে যাবা না, সময় নষ্ট করবা না, স্ক্রিনেই করবা দরকার হয়, ঠিক আছে? মানে মনে মনে পারলে করবা ভালো, নাহলে স্ক্রিনে করবা। দেখো গুণকে বিয়োগ করলে, আর ওই তোমার হচ্ছে বিয়োগটাকে গুণ করলে, ওফো লিখতে যা সমস্যা না, গুণ করলে। তাহলে দেখো এটা তো তোমার ২ হচ্ছে, দাদা ওই ২ আর ২ গুণ করলে ৪ হইলো, তার মানে সমান চিহ্নর ওপাশে ৪ থাকলো। আর এপাশে কখনোই কি সম্ভব ৬ এর থেকে ৩ বাদ দিয়ে তার সঙ্গে ১৮ যোগ করলে কি ৪ আনা সম্ভব? হবে না। অপশন ১ হবে না। অপশন ২ দেখি, যে সমানকে তুমি যোগ করো, সমান চিহ্নকে যোগ করো, আ সমান চিহ্নকে দাদা সমান চিহ্নকে যোগ করো, আর ওই যোগ চিহ্নকে সমান করে দাও। মানে এদিকে ১৮, আমার মোদ্দা কথা একটু ক্যালকুলেশন করে ১৮ আসে নাকি দেখো। দেখো এইটা তো ভাগ করে তোমার হচ্ছে ২ হলো। ২, ২ বেরিয়ে গেল। মানে 0 হয়ে গেল, -২ আর +২। তাহলে এটা হচ্ছে গুণ ছিল ৩ × ১৮। বাহ! মিলে গেল, অপশন ২ সঠিক উত্তর। বুঝলে? আসবে কিন্তু।
চলে আসো। এই টাইপের প্রশ্ন আসেনি, এই টাইপের প্রশ্ন পাবা একটা, পাবাই পাবা, দেখে নাও। ওই বলে দেবে যে এরকম এই যে সংখ্যাগুলো রয়েছে, এবার এত শত পড়তে হবে না, সরাসরি চলে আসো। জানতে চেয়েছে কি, বলে যদি, যদি কোথায় খুঁজবা, বলছে যদি প্রত্যেকটি সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে 4 যোগ করা হয়। দাদা প্রত্যেকটা সংখ্যার সাথে দ্বিতীয় অঙ্ক, প্রত্যেকটা সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে 4 যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে কয়টি সংখ্যার মধ্যে একইভাবে গঠিত দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় অঙ্ক দ্বারা ভাগ করা যায়? সঙ্গে সঙ্গে তুমি নিচেই দেখবা, তুমি নিচেই দেখো, টুকতে মুকতে যাবা না। 3-এর সঙ্গে 4 যোগ করলে 7, দাদা 7কে কি 4 দিয়ে ভাগ করা যায়? হবে না, এটা হচ্ছে না। আচ্ছা 5-এর সঙ্গে হচ্ছে তোমার 4 যোগ করলে 5 আর 4 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, মানে বলেই দিয়েছে, ভালো করে বোঝো, 3 5 3, এটা আছে তো 2 নম্বর যে অঙ্কটা। তা বলছে দ্বিতীয়টার সঙ্গে 4 যোগ করো, যোগ করে যেটা হবে সেটা কি 3 দিয়ে ভাগ যায়? যদি যায় তাহলে সেটাকে তুমি ধরবা। বোঝা গেল? তাহলে 5 আর 4 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হ্যাঁ যায়। তার মানে মানে একটা সংখ্যা পেয়েছি। দেখো পরেরটা দেখো, 4 আর 2 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, বাহ! এটাও হচ্ছে। আচ্ছা 4 আর 2 6, 6কে 4 দিয়ে ভাগ করা যায় না, এটা হবে না। পরেরটা দেখো 4 আর 2 6, 6কে 2 দিয়ে ভাগ যায়, মানে 3টে এরকম সংখ্যা পেয়ে গেছি। কটি? 3টে। বুঝতে পারলে? চলো। একই প্রশ্ন দেখে নিবা। এই টাইপের প্রশ্ন পাবা কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। এই 12 যেভাবে 132-এর সাথে সম্পর্কিত, 8 যেভাবে 156-র সাথে সম্পর্কিত, ঠিক সেইভাবে এমন একটা সংখ্যা কোন, মানে 20-র সঙ্গে কিভাবে সম্পর্কিত হবে? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখো। তাহলে তুমি বলবা দাদা, তুমি বলবা দাদা তোমার হচ্ছে গিয়ে ওই কি করব? তুমি বলবা আমাদের একটু ভেবে চিন্তে দেখতে হবে, তাই না? 12-র সঙ্গে দেখো 12 11 গুণ করলে হলো, কিন্তু 8 11 88 হচ্ছে না, তাই না? আচ্ছা দাদা দেখো 12-র স্কোয়ার 144, দেখতে হবে, এই জন্য বলছে গুণ আর নামতে হবে, স্কোয়ার ভালো করে মাথায় রাখবা। 12-র স্কোয়ার হচ্ছে 144, কিন্তু আছে 132, ঝেড়ে দাও 11 থাকছে। 8-এর স্কোয়ার 64, 8-এর স্কোয়ার কত? আচ্ছা 64, 64 থেকে 56 গেলে কত হয়? 8 হয়। ওই যে, ওই যে দেখো 11 হয় কেন? 12 হয়, তাই তো বলি। 144 থেকে 132 গেলে 12 হয় না? ঠিক করে এটা বলবা তো আমাকে, নাকি বলো তো? তো দেখো মানে মোদ্দা কথা দাদা, যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করো, করে সেই সংখ্যাটাই ঝেড়ে দাও। কি বললাম? 12-র স্কোয়ার 144, তো 144 থেকে 12 বাদ দিলে মানে 132 থাকছে। 8-এর স্কোয়ার 64, 64 থেকে 8ই ঝেড়ে দাও, 56 থাকছে। তাহলে এমন কোন সংখ্যা নিবা যার স্কোয়ার করে সেই সংখ্যাটাই ঝেড়ে দিলে পরে 20 আসে? বলবা 5। 5-এর স্কোয়ার হচ্ছে তোমার 25, সেখান থেকে 5ই ঝেড়ে দাও। 5 মানে তোমার হচ্ছে 20 উত্তর মানে 20 হবে আর কি, অর্থাৎ 5 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বোঝাতে পারলাম? কোনো সমস্যা? একটু দেখতে হবে, একটু দেখবা আর মানে একটু চিন্তা করবা, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু পাবা। দেখো ইজি কিছুই না, ওই তোমার হচ্ছে ধরবা কি করে, ওই এফ এইচ কয় ঘর গেল, কয় ঘর গেল, বা তুমি যদি এদের মান মুখস্থ রাখো তাহলে তো আরও ভালো করতে পারবা। এই টাইপের তো জানোই যে যে কোনো পরীক্ষায় তোমার এই নাম্বার সিরিজের থেকে অঙ্ক একটা না একটা, মানে দুটো না দুটো জিআই আসবেই, তাই না? আচ্ছা 1 মিনিট দেখে নাও, এদিকে দেখো এই টাইপের প্রশ্ন, এই টাইপটা দেখবা। এগুলো কিছুই না, পারবা একটা নির্দিষ্ট নিয়ম বা সিরিজ মেনে যাচ্ছে, যেমন এখানে 6খানা বিন্দু, তারপর 5টা 4টে 3টে বা 2টো বিন্দু হবে, বুঝতে পারলে? এগুলো কিন্তু দেখবা। এই যে যেমন এখানে তীরগুলো দেখবা কেমন করে যাচ্ছে, প্রথমে এখানে ছিল, তারপরে এখানে, তারপরে এখানে গেল, তারপরে এখানে আসলো, এখানে আসলো, ঠিক আছে? দেখো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমার হচ্ছে দুটো কি 3টেও তুমি পেয়ে যাবা, এরকম টাইপের প্রশ্ন, ঠিক আছে? 2 3টে পাবা, পাবা কিছুই না। দেখো তুমি চেষ্টা করবা যে যদি একটু মানে মুখে মুখে বুঝতে পারো তো ভালো, মানে যদি সংখ্যা দিয়ে কত ঘর গ্যাপ আছে গিয়ে গেছে তাহলে ভালো হয়, আর না হলে পরে সময় নষ্ট করবে না, লিখেই করবা দরকার হয়, ঠিক আছে? দেখো 1 মিনিট আমি এখানে লিখেই করি। প্রথম জোড়াটা তুমি দেখো কি নিয়মে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলবা পি আছে, এল আছে, ইউ আর এ এল পোরাল, তারপরে আছে এম দাদা, তারপরে কিউ, কিউ এর পরে আছে এস ভি এম বি, তাই না? তাহলে একটু ভালো করে লক্ষ্য করতেই হবে তোমাকে। তুমি দেখো পি আর এম কোথায়, এল আর কিউ কোথায়? দাদা আমরা যদি একটু লক্ষ্য করি, পি কিউ, পির আশেপাশে কি আছে দেখো, এই লেটারটা যখন তুমি ধরবা তখন দেখবা এই যে যে তুমি পি নিয়েছো এর আশেপাশের সাথে কিছু মিলছে কি? দেখো আশেপাশে পি কিউ, কিউ কিন্তু আছে এই জায়গাটায়। দাদা তাহলে এল এম, এল এম, আচ্ছা আচ্ছা গুণ চিহ্ন, আচ্ছা ইউ ভি আর এস,
ABLM, বোঝাই গেল কি হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এবার তুমি এটা করে ফেলতে পারবা, তাই না? তাহলে এরকমভাবে তোমাকে এগুলো করতে হবে, অভ্যাস থাকলে কিন্তু মানে তুমি তাড়াতাড়ি দ্রুত করতে পারবা। দেখো এগুলো একদম ছেলেফেলের মানে জিআই, কিছুই না, জাস্ট এখানে থেকে তোমাকে সঙ্গে সঙ্গে চোখটা তোমাকে দিতে হবে যে জানতে চেয়েছে কি গুড। এবার দেখবা প্রশ্নে গুড কোন জায়গা কতবার আছে। দেখো এই শব্দের মধ্যে গুড নেই, এখানটায় গুড আছে একটা, এখানটায় গুড নেই, অর্থাৎ মধ্যা কথা দাদা আমরা গুড দেখতে পাচ্ছি এই জায়গাটায় একবারই আছে। তাহলে এইটুকুর যা সংকেত, যে সংখ্যা তিনটে 2, 5 আর 3, তাহলে এই যে তিনটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সারা প্রশ্নে কেবল একবারই আছে সেটাই উত্তর হবে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। দেখো 2 যদি তুমি নাও 2 হবে না, কারণ 2 কিন্তু এই জায়গাটাও আছে এই জায়গাটাও আছে, অর্থাৎ 2 হবে না। 5 এখানে দেখতে পাচ্ছি, আর 5 কিন্তু বস কোথাও নেই, 5 উত্তর হতে বাধ্য, 5 উত্তর হতে বাধ্য, গুড মানেই 5। ওই টুকে ঠুকে কেটে কুটে আগে করতে অনেকেই হয়তো, ওসব করার দিন আর নেই, বুঝতে পারলে? চলে আসো। দেখো এই টাইপটা দেখে নিবা, এর হলো এম এর মা, এর হয়ে দুটো সন্তান আছে, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে ক্যালেন্ডার থেকে প্রশ্ন আসছে না, ঠিক আছে? চলে আসো বিবৃতি থেকে, এগুলো বিবৃতি কার্যধারা থেকে 2-1টা প্রশ্ন দিতে পারে, স্বাভাবিক প্রশ্ন, নিজের বুদ্ধিটা খাটিয়ে অ্যান্সার করবা। যেমন বলছে বিবৃতি যা বলবে অনুমান তোমাকে সেই মতোই করতে হবে, বা বিবৃতি যা বলবে তার উপরেই তোমাকে কার্যধারা বা কাজ করতে হবে, বা বিবৃতি যা বলবে সেটাকেই সত্য মেনে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। বলছে যে সূর্যরশ্মির সংস্পর্শে এলে মানব দেহে ভিটামিন ডি তৈরি হয়, একদম বাস্তবে কোনো মিল আছে কি নেই সেসব তোমাকে দেখতে হবে না, তুমি অনুমান করেছে তো, তার মানে তুমি বাস্তবের সাথে একটু মিল রাখতে পারো, অসুবিধা নেই, যেহেতু অনুমান করতে বলেছে, মানে কোন যুক্তিটা সঠিক আর কি, কোন অনুমানটা করা যায় কেন। দেখো ভালো করে বোঝো, বলছে সূর্যরশ্মির সংস্পর্শে এলে মানব দেহে ভিটামিন ডি তৈরি হয়। দাদা আমরা কি এই অনুমানটা করতে পারি যে মানুষের শরীরে ভিটামিন ডি থাকবে, যদিও তা খাবারের মাধ্যমে খাওয়া না হয়? মানুষ যদি খাবার না খায় তবুও তার শরীরে ভিটামিন ডি থাকবে, এটা কি আমরা অনুমান করতে পারি? অবশ্যই অনুমান করতে পারি, কারণ বলেই দিয়েছে বিবৃতিতে যে সূর্যর আলো থেকে, মানে আলো আমাদের গায়ে পড়ে ভিটামিন ডি তৈরি হয়। তাহলে আমরা যদি এ থেকে অনুমান করতেই পারি যে আমরা যদি কোনো খাবার নাও খাই তবুও কিন্তু আমরা ভিটামিন ডি পেয়ে যাব, অর্থাৎ 1 নম্বর অনুমানে ক্ষমতা আছে, দম আছে। 2 নম্বর অনুমান বলছে বিশ্ব জনসংখ্যার একটি বড় অংশ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছে। কোথায় বিবৃতি থেকেই কোনো জায়গা বিশ্ব জনসংখ্যা ফনসংখ্যা নিয়ে কোনো কথা বলছে? বলছে না, এসব আমরা কখনোই অনুমান করতে পারি না, তাই না? তাহলে শুধুমাত্র এক সত্য আর কি অন্তর্নিহিত, এক অনুমান, তাই না? সেই মতোই আর কি কাজ করবা। মানে এ দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু একটা দুটো পাবাই, ঠিক আছে? ওই একই জিনিস কয় ঘর গ্যাপ ট্যাপ দিয়ে এন ও পি, তাই না? যেমন এখানে আছে এইচ, আই বাদ দিয়ে জে, কে বাদ দিয়ে এল, এম বাদ দিয়ে এন, তাহলে এমন কোন একটা লেটার যেটা বাদ দিয়ে এইচ হয়েছে? বলবা এফ, তাই না? এফ জি বাদ দিয়ে এইচ, এইভাবে আর কি মিল করে 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 দেখবা, এগুলো তো পারোই, ইজি। এই প্রশ্ন দেখো, এই প্রশ্ন তোমাদের ওই টেকনিশিয়ানে কিন্তু প্রত্যেক শিফটে দিয়েছে, মানে এনটিপিসিতেও এসেছে, টেকনিশিয়ানে আসেনি আর কি 2024-এ, এই এনটিপিসিতেই মনে হয় দেখেছিলাম, যাই হোক, তো ওই জন্যই আমি তুলেছি। কিছুই না, অনেকে ভয় পেয়ে গিয়েছিলে, এই যে এত বড় প্রশ্ন যদি একটা সামনে আসে, যে কেউ তো ভয় পেয়ে যাবে যে জিআই করে না, মানে ভালো যে করে না, প্র্যাকটিস করে না, ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে হার্ট ফেল করবে যে কি দিয়েছে এ? কিছুই না, এ হচ্ছে 10 সেকেন্ডের অ্যান্সার করার জিনিস। সঙ্গে সঙ্গে দেখবা যে জানতে চেয়েছে কি, তোমার চোখটা প্রশ্নে চলে আসবে এই জায়গাটায়, এই যে দেখো, একটু ছোট করে না করলে তুমি বুঝতে পারবা না, ছবি দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায় জানতে চাইছে এই যে কোড, এর সঠিক মানে এই গ্রুপের সঠিক কোড কী হবে। দাদা এর জন্য কিছু শর্ত আছে, বলছে বলছে দেখো শর্তগুলো পড়ো, শর্তগুলো পড়বা, এই গ্রুপের দিকে তাকাবা। বলছে যদি যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, ওই প্রথম উপাদান কি আছে আমি এখানে বড় করে লিখছি, 7 আছে, 2 আছে, 4 আছে, @ আছে, আর 5 আছে। প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, আছে কি প্রতীক? না 7 নেই, এই লাইন আর পড়বই না, এই শর্তর দিকে যাবই না। বলছে 2 নম্বর শর্ত, আমি এগুলো 1 নম্বর 2 নম্বর তুলিনি, তুলতে হতো, যাই হোক। দেখো বলছে যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা, হ্যাঁ বিজোড় সংখ্যা, এবং শেষটি একটি জোড় সংখ্যা হয়, শেষটি একটি বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নেই, এই শর্তের দিকে যাবই না, যা কিছু বলুক যাবই না। 3 নম্বর শর্ত বলছে যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয়ই উপাদানের নিখুঁত বর্গ হয়,
এটা তো বর্গ, 2 তো কারো বর্গ না, নিখুঁত কিন্তু বর্গ নয়, অর্থাৎ এই শর্তের দিকেও যাব না। তাহলে সরাসরি শুধু দেখে দেখে তুমি বসিয়ে দেবা। 7 মানে কি দাদা? 7 মানে পি, 7-এর কোড হচ্ছে পি লিখে দিলাম। 2-এর কোড কি? 2-এর কোড টি লিখে দিলাম। 4-এর কোড কি দাদা? 4-এর কোড হচ্ছে এই যে বি লিখে দিলাম। এই মিলিয়ে করে দেবো, এই যে পি টি বি টি দিয়ে আর কি অ্যান্সার আছে। বোঝা গেল কোনো সমস্যা? চলো, তো এই টাইপটা আমরা একটু বলে দিই, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। দেখো কিছুই না, সঙ্গে সঙ্গে কি করবা তুমি? আগে এটা লিখে নিবা কি কি আছে। দেখো টি ও এল ই আর এ এন টি লিখে নেওয়ার পরে এবার পড়বা ভালো করে, ভালো করে পড়বা। বলছে প্রতিটি ব্যঞ্জন বর্ণ, দাদা বাংলায় আমরা ব্যঞ্জন বর্ণ বলি, ইংরাজি থেকে তাকে কনসোনেন্ট বলা হয়। বাংলায় যাকে আমরা স্বরবর্ণ বলি, ইংরাজিতে তাকে ভাওয়েল বলা হয়। বোঝা গেল? এবার যদি বলো দাদা ভাওয়েল কনসোনেন্ট কোনটা জানি না, তাহলে তো একদম লবডঙ্কা, কিচ্ছু হবে না। তো দেখো প্রতিটি ব্যঞ্জন বর্ণ ইংরাজি বর্ণমালার পূর্ববর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হয়, আর প্রতিটি স্বরবর্ণ তোমার এই পরবর্তী, দেখো পূর্ববর্তী মানে আগেরটা, পরবর্তী মানে পরেরটা। তাহলে আগে স্বরবর্ণ দেখো, বলছে এর মধ্যে যেগুলো স্বরবর্ণ আছে মানে এই আই ও ইউ আছে, সেগুলোকে তুমি পরবর্তী অক্ষর নাও। তাহলে ও একটা স্বরবর্ণ মানে অর্থাৎ ভাওয়েল, তাহলে ওর পরে কি আসে? পি, আর এফ আছে, এফ হবে আর কি, এ আছে, বি হয়ে যাবে, ব্যাস। আর বলেছে যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্টকে পূর্ববর্তী আগেরটা, তাহলে বলো টির আগে কি হয়? বলবা এস, তাই না? তারপরে বলবা এল এর আগে হচ্ছে কে, এখানে কি হবে? এস হবে, এম এন ও পি কিউ আর কিউ হবে, সরি বস, কিউ হবে, তাই না? আচ্ছা এন আছে, তাহলে এখানে হবে এম হবে। টি আছে, এস হবে, তাই না? এগুলো দেখে নিও আর কি। তোমরা তো জানো এবিসিডি তো অনেকে পড়ো, অনেকদিন এবিসিডি পড়া নেই। দেখো তাহলে এখানে বলবা যে দাদা তাহলে নিচের কোনটি ডান প্রান্ত থেকে চতুর্থ অক্ষর হবে? আচ্ছা ডান প্রান্ত থেকে চতুর্থ, ডান প্রান্ত থেকে চতুর্থ দাদা কি আসছে? ও এটা তো বাঁ প্রান্ত ধরছে কেন? এটা তো লেফট, এটা রাইট, তাই না? তাহলে ডান প্রান্ত থেকে চতুর্থ তোমার এই সবসময়, দেখো আমি এ পাশটাই লেফট আর এ পাশটাই রাইট কেন ধরলাম? কারণ আমি নিজে করছি, আমার সবসময় চেষ্টা করবো যদি লেখা থাকে তো ভালো, না লেখা থাকলে আমার ডান দিক আমি ডান দিক ধরবো, আমার বাঁ দিক আমি বাঁ দিক ধরবো। আমি এখন বসে এদিক কম্পিউটার এদিক দেখছি, তার মানে এই দিকটাই আমার বাঁ হাত পড়েছে, এদিকে বাঁ দিক, আর এটা আমার ডান দিক। বোঝা গেল? ডান দিক থেকে 1 2 3 4 নম্বরে কিউ রয়েছে অ্যান্সার। কোনো সমস্যা? চলো, এই টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন দেখবা, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতেই পারে, ভালো প্রশ্ন। চলো দেখো কিছুই না ওই এই হ্যাশট্যাগের জায়গায় এমন কোন হ্যাশট্যাগের মানটা নেবে, মানে হ্যাশট্যাগের জায়গায় হ্যাশট্যাগের মানটা এটা, যার সাথে এটা যেভাবে যে কটা অক্ষরের গ্যাপ বা যে সংখ্যার গ্যাপ দিয়ে মানে যুক্ত, ঠিক একই রকমই CHDর সাথেও কিন্তু তোমার এই পার্সেন্টেজের জায়গায় এমন কোনটা নেবা, তারই একই সম্পর্ক, মানে মধ্যা কথা দাদা। এইটুকু আমি তুলছি, হ্যাশট্যাগ দিয়ে তোমার ওই হচ্ছে কি আছে, কিউ ভি আর আছে, আর সমানুপাত দিয়ে তোমার এদিকে সিএইচডি এদিকে আছে পার্সেন্টেজ। মানে এর মধ্যে থেকে যেটা উত্তর নিবা, যেমন হ্যাশট্যাগের জায়গায় এল কিউ এম, আর এই পার্সেন্টেজের জায়গায় তোমার হচ্ছে HMI। তাহলে এই এল এর সাথে কিউ এর যে সম্পর্ক, সির সাথে এইচ এর সেই সম্পর্ক থাকতে হবে। কিউ এর সাথে ভি এর মানে যে কয় ঘর গ্যাপের সম্পর্ক, ঠিক একই রকমের এইচ এর সাথে এম এর সেই কয় ঘর গ্যাপের সম্পর্ক থাকতে হবে। এম এর সাথে আর, ডি এর সাথে আই। বোঝা গেল কোনো সমস্যা? খুব সহজেই কিন্তু পারবা। চলো ওই টাইপটা দেখে নিও, এটাও তো একই রকমই, সোজাই, কিছুই নেই। ওই তোমার হচ্ছে দেখো ওই দেখবা কে, দেখো দেখো কে এর সাথে এল মানে এম এর কয় ঘরের গ্যাপ, এম থেকে ও কয় ঘরের গ্যাপ, আই থেকে কে কয় ঘরের গ্যাপ, কে থেকে এম কয় ঘরের গ্যাপ, সেই রকম আর কি গ্যাপ দিয়ে তোমাকে চেক করতে হবে। বোঝা গেল? ঘড়ি থেকে কোনো প্রশ্ন আসছে না, এই প্রশ্ন কিন্তু পাবা লুকিয়ে ফুকিয়ে থাকা। দেখো এগুলো তো চোখে দেখেই বুঝতে পারবা এটা কোন জায়গা, মানে এই চিহ্নটা কোথায় থাকতে পারে, এটার মধ্যে কি থাকতে পারে? দেখো এটার মধ্যে থাকতে পারে, কোথায় বলো তো? এই দেখো, তাই না? এই জায়গাটা। চলো তারপরে চলে আসো, এই বার গ্রাফের অঙ্ক নাকি দেয়নি এখনো, তবে আসতেই পারে, কিছুই না, সোজা প্রশ্ন, একটু দেখে নাও।
ওই বলে দিল যে বার গ্রাফটি 5টি ভিন্ন দেশের কর্মরত এবং বেকার মানুষকে দেখাচ্ছে। তা প্রশ্ন বলছে যে ভারতের বেকার ব্যক্তি আর রাশিয়ার কর্মরত ব্যক্তির সংখ্যার অনুপাত। তাহলে ভারতের বেকার ভারত কই? এই হচ্ছে ভারত। ভারতের দুটো পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। একটা হচ্ছে এমপ্লয়েড আর একটা আনএমপ্লয়েড, কর্মরত আর হচ্ছে বেকার। তো দেখো এমপ্লয়েড মানে কর্মরত আর আনএমপ্লয়েড মানে বেকার। কালার দেখে বুঝে নিবা, কালার দেখে বুঝে নিবা, তাই না? কালার হয় থাকবে আর নাহলে পরে নাম লেখা থাকবে, ঠিক আছে? এই নিচে এরকম দিয়ে নাম লেখা থাকবে। তা বলেছে ভারতের বেকারের সংখ্যা 400। ভারতের বেকারের সংখ্যা 400। আর রাশিয়ার কর্মরত, রাশিয়া কই? এই রাশিয়ার কর্মরত মানে গাঢ় নীলটা আর কি, দেখো এমপ্লয়েড 200। ব্যাস, এদের অনুপাত করো, দুটো শূন্য শূন্য ঝেড়ে দাও, মানে বুঝতেই পারছো 2:1 হচ্ছে সঠিক উত্তর। কোনো সমস্যা? চলো, এই টাইপের প্রশ্ন কিন্তু করবা, পারবা না? ওই শাড়ির হচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে এখান থেকে। এই টাইপের প্রশ্ন নেই, এগুলো নেই, এটা তো দেখালামই। এটাও লাগবে না। এই টাইপের প্রশ্ন একটু দেখে নিও। সোজা প্রশ্ন এটা আসতে পারে যে এই শব্দটি বর্ণগুলো ব্যবহার করে কোনটি মানে সঠিক বেছে নিন, নাকি একটু ভালো করে পড়ো। বলছে শব্দটি বর্ণগুলো ব্যবহার করে যে শব্দটি গঠিত হতে পারে না, যেটা বানানো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে দেখো যেটা কোনটা বানানো সম্ভব নয়। দেখো প্রথমে রয়েছে এসিভেন সান, তাহলে এস আছে কি? এইটুকুর মধ্যে এস আছে? আছে। ইউ আছে কি? দাদা ইউ কোথাও কোনো জায়গায় নেই, অর্থাৎ এটা বানানো যাবে না, বানানো যাবে না। পরেরটা দেখো, নোজের এন আছে কি? দাদা এন আছে। ও আছে কি? ও আছে। এস আছে কি? এস আছে দাদা। ই আছে? ইউ আছে। এটা হচ্ছে ঠিক এইভাবে প্রত্যেকটাই হবে, কিন্তু এই সানটা হবে না। বোঝা গেল? এটা লাগবে না, ম্যাট্রিক্স তোমাদের এনটিপিসিতে আসে, দরকার নেই। ত্রিভুজ, কয়টি ত্রিভুজ আছে? কয়টি ত্রিভুজ আছে? গুনিয়ে ফুনিয়ে বার করতে পারবা। এই প্রশ্ন কিন্তু একটা পেতেও পারো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে প্রশ্ন পড়ার দরকার নেই। জানতে চেয়েছে কি মানুষের রক্ত কেমন হবে। দেখো মানুষের রক্ত কেমন হবে, এবার দেখো রক্তকে কি বলছে ওরা। দেখো মানুষের রক্ত তুমি তো জানো, মানে মানুষের রক্তের রং লাল হয়। কি হয়? লাল হয়। এবার তুমি প্রশ্নে খুঁজবা লালকে ওরা কি বলছে। বলছে একটা সাংকেতিক ভাষায় লালকে হলুদ, অর্থাৎ মানুষের রক্তের রং এদের অনুযায়ী এরা তো অশিক্ষিত, এদের অনুযায়ী হয়ে যাবে হলুদ। বুঝতে পারছো কি বলতে চাইছি? এই ছিল তোমাদের টাইপ। দেখো 55টা টাইপ রয়েছে। এই টাইপ যদি কেউ 55টা ভালো করে বুঝে করে যাও, ঠিক আছে, এর বাইরে একটা প্রশ্ন কিন্তু আসবে না, এর বাইরে কোনো টাইপই আসবে না। সমস্ত এইটা এর মধ্যেই কিন্তু এই সমস্ত টাইপগুলো তুমি এখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে? আর যেগুলো বলে দিলাম সেগুলো দেখবা বেশিরভাগই সেইগুলোই থাকবে। সবাই ভালো করে পড়ো। রাখছি। জয় হিন্দ।